দেশ নাবিককে দেশের সীমানায় প্রথমবারের মতো সবাই দেখছিলেন এটিএন নিউজের ক্যামেরায়। জাহাজ এমভি আবদুল্লার অবস্থান তখন বঙ্গোপসাগরের মহেশখালী অংশের গভীর সমুদ্রে। তেরোই মে সোমবার বিকেলের এই সময়টি ঐতিহাসিক, কারণ তখন দেশের মাটিতে নোঙর ফেলতে এগোচ্ছিল জাহাজ এমভি আবদুল্লাহ। হঠাৎ জাহাজের খুব কাছে সাগরের বেশ ঝুঁকিপূর্ণ অংশে একটি স্পিড বোট দেখে কৌতূহলী নাবিকরা উকি দিচ্ছিলেন। বোটে এটিএন নিউজ টিম দেখে একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিত নাবিকরা নিজেরাও মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। বাড়িতে ফোন দিয়ে জানালেন এটিএন নিউজ দেখতে। স্বজনরা যেন তাদের প্রত্যাবর্তন দেখে স্বস্তি পান। কেমন আছেন? ভালো আছেন? অনেক ভালো। এখন খুব ভালো লাগছে। মা কি বলে? মা সত্যি বলতে দেশে ফিরে তারাও এই প্রথমবারের মতো দেশের মানুষ দেখছেন। পরে নাবিকরা বলছিলেন সাগরের এই অংশে প্রথমবারের মতো তারা কোনো নারী দেখলেন, এজন্য বিস্ময় একটু বেশি ছিল তাদের, কারণ এখানে স্পিডবোটে যাওয়াটাই খুব ঝুঁকির, বলা যায় দুঃসাহসিক। অনেক দিন পর দেশের মানুষ সামনে দেখে হয়তো মমতা বোধ করছিলেন তারা। ছোট্ট শব্দে আর ইশারায় নিজেদের আনন্দটা জানাচ্ছিলেন। জাহাজের গতি বেশি হলে ঢেউ বড় হবে, আমরা স্পিডবোট নিয়ে ঝুঁকিতে পড়ব, তাই গতিটা প্রয়োজনের চেয়ে কিছুটা কমিয়ে আমাদের নিরাপদ রাখছিলেন তারা। কিছুক্ষণের মধ্যে কুতুবদিয়া সীমানায় ঢুকে পড়বে আবদুল্লাহ জাহাজটি। যে 23 জন নাবিককে আমরা খুব ঝুঁকির মুখে দেখেছি এবং তাদেরকে আমরা অক্ষতভাবে সুস্থভাবে নিরাপদে আমরা আমাদের দেশের সীমানায় এখন আমরা পেয়েছি, এটার অপেক্ষা ছিল। আজকে সারাদিনই সাগর মোটামুটি শান্ত, ভালো পরিস্থিতি। ক্যাপ্টেন রশিদের সাথে কথা হচ্ছিল, প্রধান নাবিক, তিনি জানাচ্ছিলেন তারা সবাই ভালো আছেন, তারা তাদের সাগরের পরিবেশ বুঝে সাগরের পরিবেশকে সম্মান জানিয়ে তারা এগোচ্ছেন এবং সেভাবে এগিয়েই তারা চিন্তা করছেন যে সন্ধ্যার মধ্যে তারা কুতুবদিয়াতে নোঙর ফেলতে পারবে। নোঙর ফেলার পরিস্থিতিতেও একটু সময় লাগে। সোমালিয়া আসলে ওই জায়গাতে জলদস্যুর জন্য একটু একটু বদনাম আছে, ওখানে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। আমাদের দেশি জাহাজও কিন্তু ওখানে আটকা পড়েছে, এর মধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছে। তারা ব্যক্তিগত আমার ভালো লাগলো বা আমার টাকার দরকার হলো আমি জাহাজটা আক্রমণ করলাম, ব্যাপারটা কিন্তু তা না। তারা একটা সংঘবদ্ধ একটা টিম থাকে বা একটা দলের মতো থাকে, তাদেরকে আসলে ভাড়া করা হয়, তাদেরকে একটা অ্যাসাইনমেন্টের মতো দিয়ে দেওয়া হয়, একটা জাহাজের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয় এবং তারপরে তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় ঠিক কোন জায়গাটাতে তাদেরকে এই কাজটা করতে হবে। তারা কখন এই জাহাজটাকে তারা আটকাবেন বা অপহরণ করবেন, ঠিক কোন দিকে নিয়ে যাবেন, কী ধরনের ব্যবহার করবেন, কিভাবে মুক্তিপণের টাকাটা চাবেন বা মুক্তিপণে আসলে কি চাবেন, কতটুকু সময় তাদেরকে দিয়ে দেওয়া হবে, এই ব্যাপারগুলো তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় এবং সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী তারা আসলে কাজ করেন। এটিএন নিউজ টিমের এতদূর আসার পেছনে ছোট্ট একটু গল্প আছে। 12ই মার্চ জলদস্যুর কবলে দেশি জাহাজ ও দেশের ছেলেদের জিম্মি হওয়ার খবরগুলো শুরু থেকেই নিয়মিত প্রচার করছিল এটিএন নিউজ। সারা দেশের মানুষের উৎকণ্ঠা, নাবিকদের পরিবারের কষ্ট, নাবিকদের বাঁচাতে রাষ্ট্রের সকল উদ্যোগ, সব মিলিয়ে কোনো কিছুই বাদ ছিল না। যারা জাহাজটাকে হাইজ্যাক করেছে তাদের সাথে এখনও কন্ট্যাক্ট হয়নি। আমরা সেকেন্ড পার্টির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে জানানো প্রয়োজন সেটা জানিয়েছি। 23 জন নাবিকের জীবন নিরাপদ রাখা এবং সেই জীবন রক্ষা করে তাদেরকে
আমাদের নিরাপদ জায়গায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। মাঝখানে ঈদ গেল, দেশের মানুষ ঈদের খুশি সেভাবে পেলেন না। এরপর 14 এপ্রিল পহেলা বৈশাখ এলো সুখবর, মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ, মুক্তি পেয়েছেন 23 নাবিক। জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর তারা এগোন আরব আমিরাতের দিকে। সেখানে পণ্য খালাস করে আরেকটি বন্দর থেকে চুনাপাথর নিয়ে 28 এপ্রিল চট্টগ্রামের উদ্দেশ্যে আসতে থাকেন। এদিকে দেশের সবাই দিনক্ষণ গুনছিলেন। বঙ্গোপসাগরের সীমানায় ঢোকার পরপরই এটি নিউজ পরিকল্পনা করে দেশের মানুষকে 23 নাবিকের ফেরার ঐতিহাসিক মুহূর্তটি যত্নে দেখাতে হবে। সেই হিসেবেই 23 নাবিককে বরণে সবার আগে ঢাকা থেকে যাত্রা শুরু এটি নিউজ টিমের। কিন্তু সিদ্ধান্ত নিতে খুব ঝামেলা হচ্ছিল, ঠিক কোথায় তাদের দেখা মিলবে। সবারই পরামর্শ ছিল কুতুবদিয়ায় নোঙর ফেলার পর দূর থেকে জাহাজ দেখা যাবে, কিন্তু আরও কাছে থেকে নাবিকদের দেখতে চান সবাই। কুতুবদিয়ার সবচেয়ে কাছের উপজেলা পেকুয়াতে দিনভর চলে আমাদের নানা হিসেব নিকেশ। 1-2 ঘন্টার একটু তারতম্য হতে পারে, কিন্তু রাত নাগাদ আমরা জাহাজকে এখানে কুতুবদিয়া পেয়ে যাব। যেহেতু জাহাজের মালিক গ্রুপ KSRM এর প্রধান নির্বাহী মেহরুল করিম এবং জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ আমাদের ইচ্ছা জেনে সোজা মানা করে দিলেন, কারণ সাগরের যে জায়গাটিতে তারা আছেন সেখানটা নিরাপদ নয়। কিন্তু আশীর্বাদ হয়ে এলেন স্থানীয় কিছু মানুষ। পেকুয়ার মগনামা লঞ্চ ঘাটের সভাপতি মোহাম্মদ শিহাব সহ কয়েকজন আমাদের চাওয়াটা শুনে নানা পরামর্শ দেন। তার মাঝে একটি ছিল সাগর পথে মহেশখালী চলে যাওয়া, কারণ জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে ঢুকবে মহেশখালী হয়ে। ভেবেচিন্তে একটু ঝুঁকি নিয়েই সাগরে নেমে পড়লাম আমরা। প্রচণ্ড ঝাঁকি সামলাতে হিমশিম খেতে হচ্ছিল। সহকর্মী ক্যামেরা পার্সন গিয়াসউদ্দিন মামুন 2 হাতে ভারী ক্যামেরা সামলাচ্ছিলেন, পেছনে শক্ত করে তাকে ধরে রাখছিলেন আমাদের গাড়ি চালক মোহাম্মদ মোতাহার এবং পেকুয়ার মোহাম্মদ শিহাব। এটি নিউজের পর্দায় সরাসরি সম্প্রচারের আড়ালে আমাকে বারবার খেয়াল রাখতে হচ্ছিল ক্যামেরা পার্সন, ক্যামেরা সহ সবার নিরাপত্তার দিকে, সেই সঙ্গে বোট চালকেরও, যাতে গতি হুট করে বেড়ে বোট উল্টে না যায়। এরই মাঝে এমভি আবদুল্লাহ নজরে আসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই নাবিকরা এটি নিউজের পর্দায়। এটা সবার ভাগ্যে আসে না, কি বলবো, আসলে নিউজ ম্যান হিসাবে আসলে খুবই আমাকে অত্যন্তভাবে খুশি আর কি। এই যে অবশেষে আমরা আমাদের 23 নাবিককে সুস্থভাবে নিরাপদে দেশে পেলাম, তাদের জাহাজ এমভি আবদুল্লাহ সহ, এটা আসলে আমাদের জাতিগত বিজয়। আমরা সমস্যায় পড়ি, বিপদে পড়ি, কিন্তু আমরা দিন শেষে, বেলা শেষে আমরা জয়ী হই। আমরা জয়ী হওয়ার মতো সক্ষমতা আমরা রাখি, সেটা আবার নতুন করে প্রমাণ হলো। এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা ইতিহাস, এটা আমাদের নিশ্চয় শিক্ষণীয় এবং আমরা বড়াই করার মতো, গর্ব করার মতো একটা উপাখ্যান তৈরি হলো। অবশেষে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা চাইলেই পারি। আমাদের কাছে প্রতিটা জীবন মূল্যবান এবং আমরা আমাদের জীবনের কদর করি, বেঁচে থাকার আনন্দটা আমরা উপভোগ করি। আমরা বাংলাদেশি, আমরা একটা গর্বিত জাতি। কুতুবদিয়া থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ। আমরা স্টুডিও যে সরাসরি দেখলাম, আমাদের খুশি লাগলো, এদেরকে খুশি লাগলো। আবদুল্লাহ জাহাজ যখন আটকা পড়ছে, জলদস্যু যখন ধরে ফেলছে, তখন আমাদের অনেক খারাপ লাগছিল। ওরা অত্যন্ত খুশি হয়েছে আমরা যাওয়ার পর। পরদিন সকালেই চট্টগ্রাম যাত্রা, যেখানে অধীর হয়ে আছেন তাদের স্বজনরা।
14 মে মঙ্গলবার বেলা 12টায় ছোট জাহাজ এমভি জাহান মনিতে চড়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন তারা। এদিকে চট্টগ্রামের সদরঘাটে তখন কেএসআরএম লাইটার জেটিতে স্বজন সহ কর্তৃপক্ষের অপেক্ষা। নাবিকদের বরণে সবার নানা প্রস্তুতি, নানা স্মৃতিচারণ। খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। সহসাদ যে আমার ছেলে আমাদের কাছে চলে আসছে। একটা যুদ্ধ জয় হওয়ার মতো, যুদ্ধ থেকে যে ইয়ের মুখ থেকে বাইর হয়ে আসা, ওদের সেরকম আসা না, সেই জন্য একটু আনন্দ বেশি হইতেছে। বিকেল 4টার কিছু আগেই চট্টগ্রামের জেটি থেকে 23 নাবিককে দেখা গেল। একদিকে জাহাজের সামনে থেকে নাবিকদের উচ্ছ্বাস, অন্যদিকে জেটি থেকে স্বজনদের। নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত। জেটিতে ফিরে জাহাজে দাঁড়িয়েই এটিএন নিউজকে নিজেদের অনুভূতি জানাচ্ছিলেন নাবিকরা। গিয়াসউদ্দিন মামুন ও আদিত্য সুমনের ক্যামেরায় মনিরুল পারভেজকে নিয়ে সেখানের ভালোবাসাময়, আবেগময় সময়গুলো তুলে ধরছিলাম আমরা এটিএন নিউজের পর্দায়। শুকরিয়া মহান আল্লাহর দরবারে, আমরা খুবই উচ্ছ্বাসিত, খুবই খুশি। অনেক ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা সুস্থভাবে চলে আসতে পারছি দেশে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সরকারকে এমন ধন্যবাদ জানাই যেন আমাদের তাড়াতাড়ি উদ্ধার করে এনেছে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আবেগ আপ্লুত। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। ধন্যবাদ। আপনাদের দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, সবকিছু থাকাতে আমরা আল্লাহর রহমতে আসছি। আমরা অনেক খুশি। আমাদের কাছে এখন ঈদের চেয়েও বেশি খুশি লাগতেছে। ফেরিকে দেখে, দেশের মানুষকে দেখে আসলে অনেকটাই ভালো লাগছে। আমরা সত্যি এক্সাইটেড। আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমাদের জন্য এত দোয়া ও এত অবদান রেখেছে, এই শুকরিয়া আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সুস্থভাবে দেশে ফিরতে পারছি, আর আমরা সবাই সুস্থভাবে একদম বাসায় ফিরতে পারছি, এজন্য খুশি আর কি। উৎকণ্ঠার দীর্ঘ অপেক্ষার পর স্বজনে প্রিয়জনে এ দেখা। না বলা হাজারটা জমানো কথা হচ্ছিল, কিছু মুখে, কিছু অশ্রুতে। আজকেই আমাদের ঈদ, ওই দিন কোনো ঈদ ছিল না, আজকেই আমাদের ঈদ। AK-47 সামনে তো সবাই ভয়ঙ্কর বিধি, সবসময় টিকার লোড করে থাকতো। কি কি দুর্ব্যবহার করতো? দুর্ব্যবহার সবসময় মানে আক্রমণাত্মক ছিল, কিন্তু মারতো না, ভয় দেখাইতো। এদের চেহারাটাই ভয়ঙ্কর, এদের আচরণ ভয়ঙ্কর। বাইকে যে এভাবে আবার অক্ষত অবস্থা পাবো, এটা কখনো কল্পনা করি নাই। পেয়েছি আলহামদুলিল্লাহ। কোনো কিছু বলার আসলে অনুভূতি আসে নাই, মানে বলা হয়ে ওঠে নাই। এই যে কলিজার টুকরাকে কাছে নিয়ে বসে আছেন, অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। ছেলের কাছে উঠতে ইচ্ছা করতেছে না, ছেলের কাছে সারাদিন জড়িয়ে ধরে এমন ইচ্ছা করতেছে। পরে যখন আমার ক্যাপ্টেন সাহেব অ্যানাউন্স করলেন যে উই গট ক্যাপচার্ড, তখন আমি দেখলাম যে আমার প্রেশার কেমন জন্য মানে একদম ফল করতে শুরু করেছে। তো তারপরে হয়তো প্রত্যেকটা রাতে মনে হয়তো বা আজ রাতে, কারণ ওদের রাতে ওরাও বেশ ভয় পায়, আর বিভিন্ন বিদেশি মিশনগুলো তারা রাতে বিভিন্ন অপারেশন চালানোর জন্য চেষ্টা করেছিল। তো এই কারণে মনে হতো যে তারা অপারেশন চালালে দে উইল মাস্ট কিল সামবডি অফ আস। কাজে সবাই ফিরে যেতে পারবো কিনা বা রাত পার হবে কিনা, এরকম একটা ভীতি রাতে মানে প্রায় কেটেছে আর কি। পেয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ। যে এখন অনেক খুশি, যা খুশিতে কান্না করে দিছি। জাহাজ ও বন্দর কর্তৃপক্ষের সম্বর্ধনায় জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ জানাচ্ছিলেন জিম্মিকালের দুর্বিষহ স্মৃতির কথা। সবকিছু অতি দ্রুত করছে, ওরা অনেক স্পিড, বোটটা 30-35 মাইল স্পিডে চলে। ওরা এসে, আমরা তো 10 মাইল, তো ওরা খুব তাড়াতাড়ি জাহাজ উঠে গেছে, ওইটা ব্রিজে চলে আসছে। আমি আর সেকেন্ড অফিসার, আমাদের যে হিডেন একটা রুম থাকে যেখানে সেফ আমরা থাকবো, নেভি আসে আমাদের রেস্কিউ করবো, ওটা আমরা করতে পারিনি। তো সেকেন্ড অফিসার আটক হওয়ার পরে দেন আমি গেলাম, আমি দেখি সেকেন্ড অফিসারকে তারা 4টা AK-47, পরে জানি এগুলো AK-47 তাক করে আছে, প্লাস আমার দিকে 2 জন। আমি যখন ব্রিজে ঢুকলাম, আমি হাত তুলে সারেন্ডার করি। আমি বললাম ওইগার বাংলাদেশি মুসলিম অ্যান্ড রোজা বলছি, আমরা রোজা আছি। এটা বলতে তারা একটু শান্ত ছিল। তারপরে সবাইকে ডাকতে, তখন আমি কিন্তু স্ট্রং ছিলাম। যখনই ওদের সামনে পড়েছে আমি কিন্তু দুর্বল হয়ে পড়ে নেই। সেখানে বিষয় একটু ভীত ছিল, একটু নার্ভাস ছিল। তারপর আমার অন্য সবাই আসলো, তো এই আর কি। তো আমরা ওখানে সারা রাত সারাদিন ছিলাম ব্রিজের মধ্যে। মৃত্যুর হুমকিটা ছিল। তো আমার নাবিকরা যেহেতু
কান্না করতেছিল। এই স্বাভাবিকভাবে ওরা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি। ইভেন আমিও তো লাইফের প্রথম, অবশ্যই আমার ভিতরে ভয় ছিল, বাট মুখে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজে সাহসিকতা ছিল, যার ফলে আমরা সবাইকে আমি ওইভাবে হ্যান্ডেল করি, ওর ব্রেনে সবাইকে অক্ষত, যাতে কোনো আমার একটা অফিসার ক্ষতি না হয়, তো ওই দিকে আমি নজর রাখছিলাম। বেশ ভেবেচিন্তে সুকৌশলে সামলাতে হয়েছে জলদস্যুদের। দেশটি প্রাণ নিরাপদে ফেরানোই ছিল মূল চাওয়া। কি করতে হয়েছে জানাচ্ছিলেন কর্তৃপক্ষ। যখন আমাদের ওয়ারশিপগুলো তাদেরকে থ্রেট করছিল যে এই জাহাজটিকে আমরা ডুবিয়ে দেব, তোমরা পাইরেটদেরকে হুমকি দিচ্ছিল যে তোমরা সারেন্ডার করো, আমি সাথে সাথে এই বিষয়টি আমাদের হাসান আঙ্কেলকে জানালাম যে আমাদের বন্ধু ওয়ারশিপগুলোই, কিন্তু তারা থ্রেট করছে যে তারা হস্টাইল টেক ওভার করবে, আপনি কাইন্ডলি একটু তাদেরকে পিছিয়ে আসতে বলেন, নাহলে আমাদের নাবিকদের লাইফ উইল বি অ্যাট রিস্ক। উনি উইদিন 20 মিনিটস, আমি এটার রেসপন্স দেখেছি, উইদিন 20 মিনিটস উনি যাই করেছে আপনার ওই ওয়ারশিপগুলো পিছিয়ে চলে এসছে। তো এটা একটা উদাহরণ দিলাম যে আমি সরকার থেকে কি পরিমাণের সাপোর্ট পেয়েছি। এটা আসলে বাংলাদেশের জয়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটা ক্রস বর্ডার অ্যাক্টিভিটি। স্বাভাবিকভাবে আমাদেরকে প্রতিটা দেশ যাদেরকে আমরা ব্যবহার করছি ওনাদের থেকে অনুমতি অথবা অ্যাপ্রুভাল নিয়ে প্রতিটা কাজ করা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর, আমরা যেভাবে চেয়েছি, যেভাবে স্বপ্নে ভাবছিলাম যে আমাদের ছেলেগুলো, বাচ্চাগুলো, ভাইরা সুস্থ শরীরে ফেরত আসুক তাদের ফ্যামিলিতে, আমরা ওটা ইস্যু করতে পেরেছি। আল্লাহর কাছে হাজার শুকর। কিভাবে এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচা যায় সেটা যেমন এখন একটা চাওয়ার ব্যাপার, সেটা ভাবার ব্যাপার, ঠিক তেমনি যারা এই ধরনের কাজে যান তারা যেন ঝুঁকিমুক্ত থাকতে পারেন সে ব্যাপারে নানামুখী উদ্যোগ যদি নেওয়ার সুযোগ থাকে, সেটাও এখন সবার একটা চাওয়া, একটা দাবি। এবার সত্যি ঘরে ফেরার পালা। ঘরের ছেলেরা ঘরে ফিরেছেন, তাই কতই না প্রস্তুতি সবার। এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খানের বাসায় যাই আমরা। পুরো পরিবার এটি নিউজকে জানাচ্ছিলেন তাদের সেই সময় আর এই সময়ের অনুভূতি। তো যখন সোমালিয়ান দস্যুদের হাতে ছিল তখন তো অনেক টেনশানে ছিলাম, ঘুমোতে পারি নাই, খেতে পারি নাই। তখন তো আমরা সামনে খাবার নিয়ে এগুলো আবার ফেলে রাখছি, কারণ আমরা কাচ্ছি, সন্তানরা কি কাচ্ছে না কাচ্ছে, তখন অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। এখন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আমার সব রোগ সালে যখন আসছে, সব রোগ চলে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আমার এখন কোনো রোগ নেই, যে ছেলে যে যা পছন্দ করতো সব রান্না করছি আলহামদুলিল্লাহ। তাহলে একটু একটু করে খাবে আর কি, অনেক রান্না করছি, আমি হিসাব দিতে পারতেছি না। আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা কাটাইছি যে অনেক আতঙ্কের মধ্যে, যে ওদের কখন কি হয়ে যায়, কখন কি অবস্থা। আর ওই মুক্তির ইয়েটা শুনে মোটামুটি একটু স্বস্তি। আর এখন তো যে আনন্দ সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। যখন ওদেরকে জিম্মি করেছিল তখন শুধু একটা কথাই ভাবতাম যে ডেলিভারির আগে এসে পৌঁছাতে পারবে কিনা, কারণ প্রত্যেকটা মেয়েরই তো ডেলিভারির টাইমটাতে হাজব্যান্ড পাশে থাকলে ভালো লাগে। তো তখন শুধু এটাই চাইতাম যে করেই হোক যেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে চলে আসে, আর আমার ডেলিভারির সময় যেন সে পাশে থাকে। আলহামদুলিল্লাহ চলে আসছে, সেটাই খুশি অনেক। হয়তো বা তারও অনেক প্রেশার গেছে, সে আমাকে দেখায়নি, আমার অনেক প্রেশার ছিল, আমি তাকে দেখাইনি, দুজনেই ভালো আছি, এরকম একটা ইয়ে ছিল আর কি। ভাই আবার কবে চলে যেতে হবে? আমি তো আছি ওরকম, এখনও প্ল্যান করিনি কবে যাব, বাট লং টাইম একটা স্টে করার ইচ্ছা আছে, যেহেতু একটা মানসিক এর মধ্যে ছিলাম, ট্রমাটা কাটা দরকার। হ্যাঁ, ওটা থেকে বের হয়ে আসার জন্য একটু মানে আউট অফ সি থাকার চেষ্টা করবো অনেক দিন। জিম্মিকালের স্মৃতি ট্রমা হয়ে আছে নাবিকদের। স্বজনদের চেষ্টা সেই সময়টি ভুলিয়ে দেওয়া,
ফিরে পাওয়া প্রিয়জনকে যত্ন আর মমতায় ঘিরে রেখেছেন তারা। গ্রিক বীর ইউলিসিস যেমন ট্রয় জয় করে জাহাজ নিয়ে দেশে ফেরার পথে নানা ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছিলেন, অতটা না হলেও আমাদের 23 নাবিক সোমালিয়া জলদস্যুদের অপহরণের শিকার হবার পর নানা উদ্বেগ উৎকণ্ঠায় প্রায় 2 মাস পর ঘরে ফিরেছেন। তারা আপাতত একটা লম্বা বিরতিতে, ট্রমা কাটাতে এর প্রয়োজন। তারপর মনটা যখন ভালো হবে, আবার সাগরের টান পাবেন, নামবেন সমুদ্রে, প্রিয় স্বদেশের পতাকাবাহী কোনো জাহাজে।